বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের আর কয়েকটা দিন পরেই রয়েছে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার পরীক্ষা। তো বিভিন্ন সাবজেক্টের সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মধ্যে শেয়ার করেছি। আজ আমাদের মূল আলোচনা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো তোমরা সবাই জানো যে রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু আমাদের প্রশ্ন মান 2 মার্কের প্রশ্ন থাকবে, আমাদের 4 মার্কের প্রশ্ন থাকবে, আমাদের 6 মার্কের প্রশ্ন থাকবে আমাদের, এবং আমাদের যে 6টি চ্যাপ্টার রয়েছে প্রায় প্রত্যেক চ্যাপ্টার থেকেই ঘুরে ফিরে বিভিন্ন রকম প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। তবুও একবার জানিয়ে রাখি তোমাদের, আমাদের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ, যেখান থেকে কিন্তু 2 মার্কের একটা প্রশ্ন এবং 6 মার্কের একটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ, যেখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন এবং একটা 4 মার্কের প্রশ্ন আসবে। বিশ্বায়ন থেকে শুধুমাত্র একটি 6 মার্কের প্রশ্ন আসবে। ভারত সরকারের বিভিন্ন বিভাগ, যেখান থেকে একটি 2 মার্কের প্রশ্ন এবং একটি 6 মার্কের প্রশ্ন আসবে। সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন সমূহ, যেখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন এবং একটা 4 মার্কের প্রশ্ন আসবে। এবং সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন, যেখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন এবং একটা 4 মার্কের প্রশ্ন আসবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 6 মার্কের প্রশ্ন, এর মধ্যে দিয়েই কিন্তু ভাগ রয়েছে। মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে 2 মার্কস রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারেই প্রায় গড়ে, শুধুমাত্র বিশ্বায়ন ছাড়া। আর বাদ বাকি চ্যাপ্টারগুলোতে 4 বা 6 কিন্তু প্রত্যেকটাই রয়েছে, যে কারণে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বায়ন বাদ দিয়ে আমাদের 2 মার্কের কোশ্চেন একটু ভালো করে রেডি রাখতে হবে। এবং তার সঙ্গে অবশ্যই 4 এবং 6-এর জন্য চ্যাপ্টারগুলোর যে যে চ্যাপ্টারের যেমন মান বিশিষ্ট প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমাদের প্র্যাকটিস করে যেতে হবে। এবার যেটা কথা সেটা হচ্ছে, দেখো 4 বা 6 মার্কের প্রশ্নের জন্য আমাদের অতটা চাপ না থাকলেও আমাদের কিন্তু মূলত চাপ যেটা, সেটা হচ্ছে 2 মার্কের প্রশ্নের জন্য। এবং 2 মার্কের প্রশ্নের একটা লং পার্ট কিন্তু তোমাদের আছে। আর একটা কথা বলে রাখি, রাষ্ট্রবিজ্ঞানে যেভাবে 2 মার্কের প্রশ্নগুলো আমরা দেখতে পাই, স্বাভাবিকভাবে বিভিন্ন শর্ট টাইপের প্রশ্নগুলো দিয়েও কিন্তু 2 মার্কের প্রশ্নগুলো হতে পারে, যেটা কিন্তু একটা ভাইটাল বিষয়। তো চলো আমরা সময় নষ্ট না করে সরাসরি আমরা চলে যাই মূল সাজেশন পর্বে, যেখানে আমরা 2 মার্কস, 4 মার্কস বলো বা 6 মার্ক বলো, যার যে চ্যাপ্টার যেমন রয়েছে তেমনভাবেই আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং আশা করবো যে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করবে এবং ফাইনাল পরীক্ষায় এখান থেকে কিন্তু কমন আসবে, এর বাইরে প্রশ্ন যাবে না, এটা 100% নিশ্চিত থাকতে পারো। তো চলো প্রথমেই আমরা যেটা যাবো, আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ থেকে 2 মার্কের প্রশ্ন। তো আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, বা আন্তর্জাতিক সম্পর্কের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের মূল আলোচ্য বিষয় কি? আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তিটির সম্পর্ক কি? কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক প্রাতিষ্ঠানিক মর্যাদা লাভ করে? জাতিসংঘ কবে কেন প্রতিষ্ঠা করা হয়? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে উড্রো উইলসনের ভূমিকা কী ছিল? কিভাবে ভার্সাই চুক্তি আন্তর্জাতিক সম্পর্ক বিকাশে প্রভাব ফেলেছিল? সম্মিলিত জাতিপুঞ্জ কবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় প্রথম মহাবিতর্ক কোনটি? দ্বিতীয় মহাবিতর্কও কিন্তু আছে। তারপরে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে পরিবেশের বিষয়টির অন্তর্ভুক্তির কারণ কি? মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি? আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদার নীতিবাদ বলতে কি বোঝো? 2 মার্কের প্রশ্নের জন্য এই অংশ থেকে এই প্রশ্নগুলো খুব বেশি করে পড়বে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। বৈশিষ্ট্য এগুলো 2-3টে করে পড়ে রাখবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 6 মার্কের প্রশ্নের জন্য স্বাভাবিকভাবে 3টে প্রশ্ন পড়লেই আমাদের কমন চলে আসবে, তবুও আমি 4-5টা প্রশ্ন দিয়েছি, কারণ আমাদের ফার্স্ট টাইম এটা কিন্তু বুঝতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারণাটি ব্যাখ্যা করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, জাতীয় স্বার্থের ধারণা ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। কিভাবে জাতীয় স্বার্থ জাতীয় শক্তির সঙ্গে সম্পর্কিত? এবং লাস্ট কোশ্চেন, উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করো। ওকে, এই হলো আমাদের প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। দ্বিতীয় চ্যাপ্টার, প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ। এখান থেকে প্রথমে 2 মার্কের প্রশ্ন আসবে এবং 4 মার্কের প্রশ্ন আসবে। তো 2 মার্কের প্রশ্নের জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট? আঞ্চলিক সংগঠন ও আঞ্চলিক সহযোগিতা কাকে বলে? শুল্ক ইউনিয়ন কি? ইউরোপীয় কমিউনিটি কিভাবে গড়ে ওঠে? ইউরোপীয় ইউনিয়ন কিভাবে কাজ করে? ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য কি? ইউরোপীয় গ্রিন ডিল চুক্তি কি? সার্ক ও আসিয়ান বলতে কি বোঝো? এগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য কি? RECP বলতে কি বোঝো? আসিয়ান সনদ কি? SAFTA বলতে কি বোঝো, বা সাপটা বলতে কি বোঝো? সার্কের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সম্মেলনের কর্মসূচি ও গুরুত্ব, কারণ যে কোনোটা কিন্তু পরীক্ষাতে দিতে পারে। 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, প্রধান আঞ্চলিক সংগঠন হিসেবে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য, সার্ক গঠনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। সার্কের নীতিগুলো সম্পর্কে লেখো, সার্কের সনদগুলো সম্পর্কে লেখো। নেক্সট, সার্ক একটি সফল সংগঠন, এ বিষয়ে তোমার মূল্যায়ন করো। ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এশিয়ানের উদ্দেশ্য ও নীতি সম্পর্কে আলোচনা করো। সার্কের সমস্যা ও দুর্বলতাগুলি সম্পর্কে আলোচনা করো। সার্কের সাফল্যের দিকগুলিকে আলোচনা করো। বিশ্বের আঞ্চলিক সংগঠনগুলির মধ্যে অন্যতম সংগঠন হিসেবে সার্কের উদ্দেশ্য আলোচনা করো এবং আসিয়ানের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ আসিয়ান এবং সার্ক এই দুটোর মধ্যে একটা কোশ্চেন তোমরা পাচ্ছ, এটা ধরে নিতে পারো। আর 2 মার্কের ক্ষেত্রেও তোমাদের এটা ভালোভাবে ডিটেলসে জেনে রাখতে হবে, আর 4 মার্কের তো অবশ্যই।
বিশ্বায়ন, যেখান থেকে আমাদের 6 মার্কের প্রশ্ন আসবে, মাত্র 3টে প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বায়নের রূপ পর্যালোচনা করো এবং বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি লেখো। তৃতীয় প্রশ্ন, ভারতে বিশ্বায়নের প্রভাব ও ফলাফল আলোচনা করো। এই 3টে প্রশ্নই পড়ো, এর মধ্যে একটা পাবে। ভারত সরকারের বিভিন্ন বিভাগ, এই পার্টটাতে 2 মার্কের প্রশ্ন সত্যিই মানে আমরা সাজেশন করতে গিয়েও আমরা মানে শর্ট করে পারিনি, মানে এতটাই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এত প্রশ্ন রয়েছে। তো চলো এই প্রশ্নগুলো তো দেখতেই হবে, কিছু করার নেই। 2 মার্কের প্রশ্ন একটু বেশি আমাদের পড়তেই হবে, এক্ষেত্রে কোনো বাঁচার কোনো জায়গা নেই। প্রথম প্রশ্ন, শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ বলতে কি বোঝো, তার গুরুত্ব। প্রত্যেকটা বিভাগের দুটো করে গুরুত্ব অন্তত জেনে রাখবে। নাম সর্বস্ব ও প্রকৃত শাসক কাকে বলে, পার্থক্য কি। ভারতের রাষ্ট্রপতি কিভাবে অপসারিত হন, রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন, কিভাবে রাষ্ট্রপতি জরুরি অবস্থাকালীন ক্ষমতাগুলো কি কি। ভারতের সংবিধানের 365 নম্বর ধারায় কি বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন, তার কার্যকালের মেয়াদ কত। আর্থিক জরুরি অবস্থা কি, ভারতের সংসদের নেতা কাকে বলা হয়, মন্ত্রিসভার সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন, রাজ্যপাল কর্তৃক কারা নিযুক্ত হয়, রাজ্যপালকে নিয়মতান্ত্রিক শাসক বলার কারণ কি, আমলাতন্ত্রের উদ্দেশ্য ও কাজ কি, পার্লামেন্টের আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতাগুলো কি কি, লোকসভায় সদস্যদের মেয়াদ কত, তাদের যোগ্যতা কি, রাজ্য বিধান পরিষদের 2টি কাজ লেখো বা রাজ্যের বিধানসভার 2টি কার্যাবলী লেখো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন, সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এলাকাগুলো কি কি, হাইকোর্টে বিচারপতিকে কে নিয়োগ করেন, বিচার বিভাগের সক্রিয়তা বলতে কি বোঝো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো, জনস্বার্থ মামলার উদ্দেশ্য কি, জনস্বার্থ মামলা বিকাশের 2টি কারণ লেখো, রাজ্য ক্রেতা আদালত কাদের নিয়ে গঠিত হয়, রাজ্য ক্রেতা আদালত গঠনের যোগ্যতা কি। নেক্সট 6 মার্কের প্রশ্ন আমাদের এই অংশ থেকে আসবে। তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোস্ট ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা আসবে ধরে রাখতে পারো, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। তাছাড়াও ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী মোস্ট ইম্পর্টেন্ট, তার সঙ্গে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো এবং রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো, রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট আমাদের যেটা চ্যাপ্টার রয়েছে, সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন সমূহ। এখান থেকে 2 মার্কের জন্য অল্প কয়েকটা প্রশ্ন দিয়েছি, কারণ এই প্রশ্নগুলো বেশিরভাগ ওই নর্মদা বাঁচাও বা চিপকো আন্দোলন বা ভারতের নাগরিক সমাজ, এই প্রশ্নগুলোর যে ব্রড টাইপের কোশ্চেন রয়েছে তার মধ্যে দিয়েই পাবে। যেমন নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব, দাবি, উদ্দেশ্য, লক্ষ্য, বা চিপকো আন্দোলনের উদ্দেশ্য, লক্ষ্য, গুরুত্ব, প্রভাব, বা তোমার ভারতের নাগরিক সমাজের আন্দোলনের সাফল্যের কারণ বা আন্দোলনের ধারণা কেমন, এই ঘুরে ফিরে বা আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা কেমন, এর মধ্যে দিয়েই তোমার 2 মার্কের প্রশ্ন আসবে। আবার এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু তোমার 4 মার্কের প্রশ্ন আসবে, ঠিক আছে। তাই আমি এখানে নোটসও করে দিয়েছি যে নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, এগুলির সূচনাকাল, অবস্থান, লক্ষ্য মানে কোথায় হয়েছিল, এর টার্গেট কি ছিল, এর কারণ কি ছিল, এর উদ্দেশ্য, গুরুত্ব এবং বৈশিষ্ট্য প্রত্যেকটারই জেনে রাখবে এই দুটো বিষয়ের, বিশেষ করে নর্মদা বাঁচাও আর চিপকো আন্দোলনের। আর একটা কোশ্চেন দিয়েছি যেটা হচ্ছে নাগরিক সমাজে আন্দোলনের গণমাধ্যমের ভূমিকা, কারণ এই প্রশ্নগুলো জানতে হবে, কারণ 4 মার্কেও কিন্তু এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। যেমন নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব, বৈশিষ্ট্য, বা নর্মদা বাঁচাও আন্দোলনের দাবি, উদ্দেশ্য, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ ও প্রভাব, নর্মদা বাঁচাও আন্দোলনের মেধা পাটেকরের ভূমিকা। এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, চিপকো আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও, চিপকো আন্দোলনের ফলাফল ও তার প্রভাব লেখো, চিপকো আন্দোলনে ভারতের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রেখেছে, চিপকো আন্দোলনে সুন্দরলাল বহুগুণের অবদান আলোচনা করো, ভারতের নাগরিক সমাজ আন্দোলনের সাফল্য আলোচনা করো, আর নাগরিক সমাজ আন্দোলনের ধারণা বিশ্লেষণ করো, বা নাগরিক সমাজে কিভাবে ধারণা কিভাবে বিকশিত হয়েছে লেখো। লাস্ট চ্যাপ্টার আমাদের সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন। এখান থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন আসবে এবং আমাদের 4 মার্কের প্রশ্ন আসবে। তো 2 মার্কের প্রশ্নের জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরল পদ্ধতি কি, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা ও সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বলতে কি বোঝো, সংবিধান সংশোধনের ক্ষেত্রে জটিল পদ্ধতি কোনটি, 42তম সংবিধান সংশোধনগুলো কি কি ছিল, সংবিধান সংশোধনের পদ্ধতি ত্রুটি আলোচনা করো, সংবিধান সংশোধনের ক্ষেত্রে ভূমিকা কি, 86তম সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছে, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো, এর 2টি গুরুত্ব লেখো, 73তম সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছে তার বৈশিষ্ট্য লেখো, অশোক মেহতা কমিটির সুপারিশগুলো কি ছিল, জি.ভি.কে রাও কমিটির সুপারিশে কি বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েতের কাজ কি, গ্রাম পঞ্চায়েতের স্বেচ্ছাধীন কাজ কি, পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্ব কি, পঞ্চায়েতে আয়ের উৎস কি, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো, ব্লক উন্নয়ন আধিকারিকের কাজ কি, কর্মাধ্যক্ষ কাকে বলে, জেলা সংসদে 2টি কাজ লেখো, জেলা পরিষদের কাজ কি, 74তম সংবিধান সংশোধনী কি ছিল, বড় কমিটি কি, মেয়রকে কে নির্বাচন করে, কর্পোরেশন মেয়রের 2টি কাজ লেখো। এগুলো 2 মার্কসের কোশ্চেন। আর 4 মার্কের জন্য কয়েকটা প্রশ্ন রয়েছে। 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে আলোচনা করো, বা 368 নম্বর ধারার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, পঞ্চায়েত রাজ ব্যবস্থার স্তরগুলো কি কি, স্তরগুলোর গঠন ভূমিকা আলোচনা করো, বা গ্রাম পঞ্চায়েতের কাজগুলি নিয়ে আলোচনা করো, 73তম সংবিধান সংশোধনের 4টি বৈশিষ্ট্য আলোচনা করো এবং যেগুলো ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় পরিবর্তন এনেছে, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার গঠন সম্পর্কে আলোচনা করো, পৌরসভা আয়ের উৎস কি, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কিভাবে নির্বাচিত হন, এদের ক্ষমতা ও কার্যাবলী, পৌরসভার কার্যাবলীর ভাগগুলি উদাহরণ সহ আলোচনা করো,
তারপরে হচ্ছে স্থায়ী কমিটি কত প্রকার ও কী কী, স্থায়ী কমিটির কাজগুলো লেখো। নেক্সট 74তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য লেখো। গ্রাম সংসদের কার্যাবলী বিস্তৃতভাবে বর্ণনা করো এবং কলকাতা কর্পোরেশনের আয়ের উৎসগুলি আলোচনা করো। তো এই হলো আমাদের প্রশ্ন। আমরা দেখো প্রত্যেকটা অংশ থেকে তোমাদের জন্য প্রশ্ন শেয়ার করলাম। অর্থাৎ আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে মার্কের প্রশ্ন আসতে পারে সব প্রশ্নগুলোই শেয়ার করলাম। প্রশ্নগুলো তোমরা শুনে নিয়েছো। এবার তোমাদের যেটা এই মুহূর্তে দেখার দরকার যে এই মুহূর্তে কোনো প্রশ্ন বাদ আছে কিনা, কারণ আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আর যেহেতু আমাদের 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, 6 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে, সেহেতু আমরা কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে পারবো না। অর্থাৎ এগুলোকে আমাদের ভালো করে পড়তেই হবে। এটুকু বললাম, প্রশ্নগুলো দেখে নাও আর প্র্যাকটিস করে ফেলো। ধন্যবাদ।